নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে প্রীতমের সাথে ভুতুড়ে কাণ্ড। প্রীতম খুবই সহজ সরল একটি ছেলে। সে স্কুল জীবনে খুবই সাধারণভাবে চলাফেরা করত। চুপচাপ থাকত, সবার সাথে খুব কম কথা বলত। স্কুলে গেলে প্রতিদিন টিফিন টাইমে তার সব বন্ধু বান্ধবেরা মাঠে খেলত। কিন্তু সেই স্কুলের মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে তাদের সবার খেলা দেখত। কেউ কেউ ক্রিকেট খেলত, কেউ ফুটবল, কিন্তু প্রীতম তাদের সাথে খেলত না। তার অবশ্য খেলাধুলা পছন্দ হতো, কিন্তু সবার সাথে কথা কম বলায় কেউই আর তাকে খেলাধুলায় নেওয়ার ইন্টারেস্ট দেখাত না। কিন্তু প্রীতম বাড়ি এসে তাদের পাশে একটি মাঠ ছিল, সেখানে সে নিয়মিত খেলাধুলা করত। আর সেখানে বন্ধুদের সাথে তার ভালোই মিলমিশ ছিল। তো প্রীতম প্রতিদিনই স্কুল শেষে বাড়ি ফিরে তাদের পাশে একটি মাঠ ছিল, সেই মাঠে খেলার শেষে সে বাড়ি ফিরে হাত পা ধুয়ে খেলার জামাকাপড় ছেড়ে সে ভালো জামা কাপড় পরে প্রতিদিনই চায়ের দোকানে যেত চা খেতে, যেটা তার বাড়ির খুব কাছেই ছিল। সেখানে সে বন্ধুদের সাথে গল্প করত, আড্ডা দিত। কিছুটা সময় কাটানোর পর সে বাড়ি ফিরে আসত। একদিন সে চায়ের দোকানে চা খেতে খেতে তার বন্ধুদেরকে বলে, আগামীকাল তার একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সে একাই যাবে। তখন তার বন্ধুরা বলে ওঠে যে ওই বিয়ে বাড়িতে যাওয়ার পথে একটি কাঠের ব্রিজ পড়ে। তারা শুনেছে সেই ব্রিজের ওখানে নাকি সব ভয়ানক কাণ্ড ঘটে রাত হলে পড়ে। আর তার তো ফিরতে রাত হয়ে যাবে। তখন প্রীতম বলে, কোন ব্যাপার না, সে একাই যাচ্ছে, একাই ফিরে আসবে। আসলে সেই বিয়েটা ছিল তার বন্ধুর দাদার বিয়ে। পরদিন সকালে সেই স্কুলে আর যায় না, সে সোজা বিয়ে বাড়ির উদ্দেশ্যে মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে রওনা দেয়। তার মা বাবা বলে দিয়েছিল সে যেন দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কেননা তাদেরও ভয় ছিল আসার পথে সেই ব্রিজ পড়বে। যদি দেরি হয়ে যায় তবে বিপদ হতে পারে। তো প্রীতম তার মা বাবাকে আশ্বাস জানিয়ে দেয় যে সে তাড়াতাড়ি ফিরে আসবে, তার জন্য যেন চিন্তা না করে। এই বলে সে রওনা দেয়। যথারীতি তার বন্ধুর বাড়িতে এসে সকাল সকাল পৌঁছেও যায়। তার বন্ধু রিপন প্রীতমকে পেয়ে তো খুবই খুশি হয়। তার দাদার সাথে পরিচয় করিয়ে দেয় এবং নতুন বৌদির সাথে পরিচয় করিয়ে দেয়। তো যথারীতি সবার সাথে পরিচয় করে সে যখন খেতে বসে। তার খাবারের ঘ্রাণ সুখে সে একটি খাবার অবশ্যই চিনে ফেলে। সেটা হলো বিরিয়ানি। তার বিরিয়ানি ছিল ফেভারিট, আর সে বিরিয়ানি পেলে তো অন্য খাবার ভুলেই যায়। তো এখানে প্রীতম দেখে যে মেনুতে বেশ তার পছন্দের খাবার রয়েছে। বিরিয়ানি রয়েছে, মটন কষা রয়েছে, এক টেবিল ছিল নানপুরি চানা মশলা, শেষ পাতে রসগোল্লা, টক মিষ্টি দই এবং হজমুলা দিয়ে শেষ হয়। তো প্রীতম সব খাবার পেট পুড়ে খেয়ে তার বন্ধু রিপনের সাথে আবার দেখা করে নিমন্ত্রণ বাড়ি ছেড়ে রওনা দেয়। তার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় রাত 12:30। সে সাইকেল নিয়ে গিয়েছিল, আর সে বাড়ি আসার সময় রাত 12:30 বেজে যায়। প্রীতম মনে মনে ভাবতে থাকে তার জন্য বাড়িতে মা বাবার চিন্তা করছে। সে যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্রিজটা পার করে বাড়িতে চলে যেতে পারলেই বাঁচে। সে যখন ব্রিজের কিছুটা সামনে আসে, তখন দূর থেকে দেখতে পায় সেই ব্রিজের উপর খোলা চুলে কে দাঁড়িয়ে রয়েছে। প্রীতম অনুমান করে যে তারই বয়সের সমান একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। প্রীতম যখন তার সামনে যায়, তখন প্রীতম বোঝে যে তার উপস্থিতিতে মেয়েটি হয়তো কান্নার আওয়াজটা একটু ক্ষীণ করে দিয়েছে। প্রীতম মেয়েটিকে বলে তার নাম কি। মেয়েটি কাঁদো কাঁদো সরে জানায় তার নাম সাগরিকা। মেয়েটি পাল্টা প্রশ্ন করে প্রীতমকে যে সে এত রাতে কোথায় গিয়েছিল। প্রীতম জানায় তার বন্ধুর বাড়িতে তার নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ শেষে সে বাড়ি ফিরছে। আর প্রীতমের বাড়ি ছিল কুঞ্জপুরে। সব শুনে মেয়েটা বলে ও আচ্ছা। এরপর প্রীতম মেয়েটাকে জিজ্ঞাসা করে সে এত রাত্রে এখানে কি করছে। সাগরিকা বলে ওঠে তার বাড়ি একটু দূরে, সে এখানে আসে প্রতিদিন। কিন্তু প্রীতম অবাক হয়ে যায় যে এখানে সে আসে কেন। এই কথাটা সে সাগরিকাকে প্রশ্ন করে। সাগরিকা বলে যে তার এই ব্রিজটিতে আসতে খুব ভালো লাগে, তাই সে আসে। প্রীতম বলে ওঠে কিন্তু এত রাতে কেন। সাগরিকা বলে রাতে ছাড়া তার যে আসার আর সময় নেই, কেননা দিনের বেলা সে তো বেরোতে পারবে না। কথাটা শুনে প্রীতমের একটু খটকা লাগে। এরপর সে তার বাড়ি পরিবারের কজন আছে সে সমস্ত জিজ্ঞাসা করলে সাগরিকার মন খুব খারাপ হয়ে যায়, আর সে নিস্তেজ হয়ে যায়। তার চোখ দেখে প্রীতম বলে ওঠে সে চাইলে তার কাছে সবকিছু শেয়ার করতে পারে। তখন সাগরিকা বলে ওঠে তার এসব কাহিনী বলা মানে তার জীবন সম্পর্কে বলা। আর এটা প্রীতমের শুনতে হলে সারা রাত অপেক্ষা করতে হবে এখানে। কিন্তু প্রীতমের কোন আপত্তি ছিল না।
সেই আরও উৎসাহ ছিল যে এমন একটি সুন্দরী মেয়ের জীবন সম্পর্কে জানতে পারলে তো তার ভালোই হবে, হয়তোবা তার জীবনের অংশ হয়ে উঠবে। এরপর প্রীতম সাইকেলটিকে ব্রিজের এক কোণায় একটি খুঁটিতে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে ব্রিজের উপর পা দুলিয়ে বসে পড়ে। সাগরিকাও তার পাশে এসে পা দুলিয়ে বসে পড়ে। আর ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে কোমল শান্ত নদীর জল। এরপর সাগরিকা বলতে থাকে এই ব্রিজের পাশেই তাদের একটি পরিবার বসবাস করত। সেখানে সে তার বাবা মাও তার একটি বোনও ছিল। বোনটির নাম ছিল শিমুল। তারা সুখে দিন কাটাচ্ছিল। যখন 18 বছরের মতন হয় তখন সে উচ্চ মাধ্যমিক দেবে। আর তার বোন ক্লাস 5-এর পড়ত। তাদের বাড়িতে কারেন্টের আলো ছিল না, তাই তারা হেরিকেনের আলোয় পড়াশোনা করত। একদিন তার বাবা মা বাড়িতে না থাকায় সন্ধ্যায় তারা যখন পড়াশোনা করতে বসে, সেই হ্যারিকেনের আলোয় তারা পড়াশোনা করতে থাকলে, তার বোন এবং সে খুনসুটি করতে থাকলে, তাদের বইয়ের পাতা হেরিকেনের আলোয় জ্বলে যায়। আর সেখান থেকে এক এক করে বেশ কিছু বই আগুন ধরে যায়। তখন তারা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লে সাগরিকার ওড়নাতে আগুন ধরে যায়। আর সেখান থেকে তাদের পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তার বাবা মা যখন বাড়ি ফিরে আসছিল, দূর থেকে তাদের বাড়িতে আগুন লেগে যাওয়ায় তারা এসে তাদের দুই মেয়ে সাগরিকা ও শিমুলকে বাঁচাতে ঘরের ভেতর ঢুকলে পড়ে কাঁচা বাড়ি হওয়ায় উপর থেকে সমস্ত কিছু ভেঙে পড়ে। আর তাতে তাদের প্রাণ হারায়। আর পুরো বাড়িটা জলে ছাই হয়ে যায়। তাতে তাদের সবার মৃত্যু হয়ে যায়। এরপর থেকে প্রতিদিন সাগরিকা ও তার বোন এসে সেই ব্রিজের উপর দাঁড়িয়ে সেই ঘটনা মনে করতে থাকে আর কাঁদতে থাকে। হঠাৎ করে এতক্ষণে প্রীতম টের পেল যে সাগরিকার পাশে তার বোনও বসে আছে, যার নাম শিমুল। তো প্রীতম বলে ওঠে, তুমি কি প্রতিদিনই এখানে এমন সময়ে ঘুরে বেড়াও আর সবাই তোমাকে দেখতে পায়? সাগরিকা জানায়, সবাইকে সে দেখা দেয় না তার মনের মতন মানুষ না হলে। প্রীতম জানায় সে কি করে বুঝল যে প্রীতম একজন ভালো মনের মানুষ, তাই সে তাকে দেখা দিয়েছে। সাগরিকা জানায় ভালো মানুষ খারাপ মানুষ বুঝতে তাদের একটুও সময় লাগে না। আর প্রীতম যে ভালো মানুষ তাই প্রীতমের সাথে এতটা সময় সে কাটল এবং তার জীবনের সব কথা সে বলল। আর অন্যদিকে দেখা যায় প্রীতমের বাড়িতে মা বাবা চিন্তা করতে থাকে যে প্রীতম এখনও বাড়িতে আসছে না, তাই তারা গ্রামের মানুষজনকে জড়ো করে নিয়ে সেই ব্রিজের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর প্রীতম দেখে সাগরিকার সাথে বসে তার কথা শুনতে শুনতে প্রায় ভোর 4টে হয়ে গেছে। তো এবার সাগরিকা বলে ওঠে তার এবার বিদায় নেওয়ার পালা এসেছে, সে আর তার কাছে বসে থাকতে পারবে না। প্রীতম সাগরিকাকে প্রথমে যেতেই দিচ্ছিল না। সে চাইছিল সাগরিকার কাছে আরও কিছুক্ষণ বসে সময় কাটাতে, কিন্তু সাগরিকা বলে এটার সম্ভব নয়, কারণ সে ভোরের আলোতে আর এখানে থাকতে পারবে না। এরপর প্রীতম সাগরিকাকে ও তার বোনকে শিমুলকে বিদায় জানিয়ে সেই সাইকেলটিকে নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন পথে মাঝেই তার মা বাবা এবং গ্রামের লোকেদের সাথে দেখা হয়। তারা তো প্রীতমকে আসতে দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে সে নিশ্চয়ই ব্রিজের উপর থেকে আসার সময় তার বিপদ হয়েছিল। তখন প্রীতম তাদের সবাইকে শান্তিতে থামিয়ে বাড়িতে এসে তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে। তার মা বাবাও বুঝতে পারে যে একটা পরিবার কিভাবে শেষ হয়ে গিয়েছিল। তাদের দুঃখটা যন্ত্রণাটা তারা বুঝতে পারে। আর প্রীতমকে জানিয়ে দেয় এই ঘটনাটা যেন সে আর কারো কাছে প্রকাশ না করে, কেননা সাগরিকার পরিবার কষ্ট পেতে পারে। প্রীতম তার মা বাবাকে বলে ঠিক আছে, সে আর কাউকে কখনো কিছু বলবে না এই ব্যাপারে। পরদিন প্রীতম আবার স্কুলে আসে। স্কুল শেষে বাড়ি ফিরে মাঠে খেলতে যায়। খেলাধুলা করে এসে চায়ের দোকানে আড্ডা মারতে বসে। তখন তার বন্ধুরা জিজ্ঞাসা করে তার দিনটা কেমন কাটছিল। আর প্রীতম দেরি করে বাড়ি ফেরা ঘটনাটাও তারা জেনে গিয়েছিল। এই ব্যাপারে তারা প্রীতমের কাছ থেকে জানতে চায় যে ব্রিজের উপর তার সাথে কোন খারাপ কিছু হয়েছিল কিনা। তখন প্রীতম সবকিছুই এড়িয়ে যায়, বলে সে তার এক আত্মীয় বাড়ি চলে গিয়েছিল নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথে। আর এভাবে এড়িয়ে যায় সে সমস্ত কাহিনী। এরপর থেকে প্রীতম প্রায়শই সেই ব্রিজের উপরে যেত তার মা বাবাকে না জানিয়ে, কেননা তার মা বাবাকে জানালে পরে তারা হয়তো যেতে দেবে না তাকে। আর সাগরিকার সাথে সে গল্প করত একসময় সাগরিকাকে সে ভালোবেসে ফেলেছিল, কিন্তু প্রীতম জানত তাকে সে কোনোদিনই পাবে না। তাই তাদের ভালোবাসা অপূর্ণই থেকে যায়, কিন্তু বন্ধুত্বটা রয়ে যায়।